সময় হবে। অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, এর মধ্যে আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি ওনারা বক্তব্য পেশ করবেন। এই জন্যে আমি এখন দীর্ঘ আলোচনা না করে আমাদের আজকের এই সেমিনার থেকে কয়েকটা প্রস্তাবনা পেশ করতে চাই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই সেমিনারে সরকারের নীতি নির্ধারক ব্যক্তিবর্গগণ উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আমি এই প্রস্তাবগুলো তুলে ধরছি। 1 নাম্বার, ইমাম খতিবগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয়ে সরকার যদি একটি কমিশন গঠন করে মাঠ পর্যায়ে মাদকতা বন্ধের উদ্যোগ গ্রহণ করতে পারে, তাহলে দেশ এই লানত অভিশপ্ত মহামারী থেকে মুক্তি পাবে। 2 নাম্বার প্রস্তাব, মাদকদ্রব্য উৎপাদন এবং চোরাচালানের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। 3 নম্বর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগের ব্যাপারে আরও কার্যকরী ভূমিকা অনুষ্ঠিত করা। 4, মদের নেশার সাথে জড়িত অপরাধীদের বিচারে শরঈ আইনকে প্রাধান্য দেওয়া। 5 নম্বর, অবৈধ বার এবং মাদকদ্রব্য বিক্রয় কেন্দ্রগুলোকে বন্ধ করা। 6, বিদেশি অমুসলিম নাগরিকদের জন্যে সরকারের লাইসেন্সধারী কোনো বিক্রয়কারী প্রতিষ্ঠান যেন শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে মদ নেশা দ্রব্য বিক্রি করতে না পারে, এই বিষয়টি কঠোরভাবে তদারকি ও নিয়ন্ত্রণ করা। অবৈধ কোনো প্রতিষ্ঠান নজরে আসলে সেগুলোকে বন্ধ এবং উচ্ছেদ করা। 7, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্য হল দৃষ্টান্ত হিসাবে জনসম্মুখে প্রকাশ্যে বিনষ্ট করা এবং আটক আসামিদের বিচারের পদক্ষেপগুলো মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা। 8, মাদকাসক্ত কয়েদিদের মানসিকতা পরিবর্তনের জন্যে চিন্তাশীল আলেমদের সাপ্তাহিক অথবা পাক্ষিক কাউন্সিলের ব্যবস্থা গ্রহণ করা। আমরা আমাদের আলোচনা এগুলো সব উঠে আসছে। আল্লামা আব্দুর রাজ্জাক নদভী সাহেব বলেছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে গিয়ে এক নজরে জিগার মুরাদাবাদী শুধু মদের আসক্তি ছাড়েন নাই, বরং যুগশ্রেষ্ঠ ওলিতে পরিণত হয়েছে। সুতরাং আমাদের এখানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা সাহেব কামাল সাহেব উপস্থিত আছেন। সবার সম্মুখে আমি আবেদন জানাচ্ছি, কারাগারগুলো তো সংশোধনাগার, সুতরাং কয়েদি যারা আছে তারা যেন সেখান থেকে সংশোধন হয়ে বের হতে পারে। এর জন্যে উলামায়ে কেরামের মাধ্যমে তাদেরকে আখেরাতমুখী বানানোর জন্যে পদক্ষেপ গ্রহণ করা। 9, মাদকাসক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা। আরও যত সুন্দর কার্যকরী ভূমিকা হতে পারে, আল্লাহ পাক আলেম ওলামা, দেশের প্রশাসন সবার সমন্বয়ে এই দেশকে সুন্দর দেশে পরিণত করার তৌফিক দান করেন। সুস্থ যুব, সুস্থ দেশ, মাদক মুক্ত বাংলাদেশ। আল্লাহ পাক আজকের সেমিনারকে কবুল করেন। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমরা আলোচনা শুনব বাংলাদেশ সরকারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক জনাব কর্নেল মুস্তফা কামাল। মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব কর্নেল মুস্তফা কামাল সাহেব।
মাদানী মজলিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে সময় কম থাকাতে আমি সংক্ষিপ্ত কিছু পরিসংখ্যান আপনাদের সাথে তুলে ধরি। যে পরিসংখ্যানটি বিশ্লেষণ করলে আপনারা সত্যিকার বুঝতে পারবেন যে সরকার কর্তৃক আয়োজিত বিভিন্ন যে নীতি নির্ধারণ এবং আইন কিভাবে সমাজের এই মাদককে কমে নিয়ে আসার প্রেক্ষিতে কাজ করছে। আমাদের কারাগারগুলোতে বাংলাদেশে 68টি কারাগার রয়েছে। এই কারাগারগুলোতে যদি আমি শতকরা হিসাবে বলি, 25% আসামি মাদক সংক্রান্ত, যার সংখ্যাটা কখনোই 15 থেকে 20 হাজারের কম নয়। তাহলে আমরা বুঝতে পারি, এটাকে যদি বিশ্লেষণ করি, যে আমাদের সমাজে যে সমস্ত অপরাধগুলো চলছে এর একটা বড় অংশ মাদক সংক্রান্ত অথবা মাদকের সাথে জড়িত। আরেকটু যদি বিশ্লেষণ করি পরিসংখ্যানের দিক থেকে, এই যারা মাদককে আক্রান্ত অথবা মাদক সংক্রান্ত আসামি রয়েছেন কারাগারগুলোতে, এদের 90% হচ্ছে গিয়ে স্বল্প মেয়াদি, অর্থাৎ তারা বিভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত হয় এবং কারাগারে আসে। এই 90%-এরই যেই শাস্তিটা হয়, এইটা 1 মাস থেকে শুরু করে 6 মাস বা অনেক সময় 1 বছর ব্যাপী হয়ে থাকে। এবং আমরা লক্ষ্য করেছি এই শ্রেণীর আসামিরা প্রায়শই কারাগারে আসেন, তার মানে তাদের একটা অভ্যাস এটা হয়ে গিয়েছে। এখন মোবাইল কোর্ট, তার মানে সরকার চেষ্টা করছে যে মোবাইল কোর্টের মাধ্যমে যারা সমাজে এরকম অনাচারের সাথে জড়িত রয়েছে তাদেরকে ধরে কারাগারে দেওয়া। কিন্তু আবার একটা যে বললাম আমি একটা কথা, যে এরা প্রায়ই একই রকম আসামি বারবার আসতেছে, তার মানে এদের পুনর্বাসন প্রক্রিয়াটা অথবা সংশোধনের প্রক্রিয়াটাতে আমাদেরকে আরেকটু জোর দেওয়ার সুযোগ রয়েছে। এখন বাংলাদেশ কারাগার আমরা সত্যিকার অর্থেই আমরা সংশোধনাগার হিসেবে চেষ্টা করছি তৈরি করার জন্য। আমরা যখন একটা আসামি কারাগারে আসে, আমরা যারা মাদকাসক্ত হিসেবে আসে তাদেরকে সবসময় পৃথক রাখার চেষ্টা করি, যাতে করে যারা অন্য যারা আছেন এরা যাতে এর সাথে সম্পৃক্ত না হতে পারেন। দ্বিতীয়ত, এই যারা আসেন তাদেরকে আমরা একটা চিকিৎসা প্রসেসের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করি। এখন আমরা কিছু অবশ্যই সমস্যার সম্মুখীন হই এই কাজগুলো করতে গিয়ে। প্রথমত, যে যারা আসেন তারা হচ্ছে অল্প সময়ের জন্য আসেন, সুতরাং একটা পুনর্বাসন প্রক্রিয়াটা যেই পরিমাণ বড় হওয়ার কথা, এই পুরো প্রক্রিয়াটা আমরা কারাগারে সমাপ্ত করতে পারি না। দ্বিতীয়ত, যারা আসেন সাধারণত এরা মোবাইল কোর্টের মাধ্যমে যেহেতু আসেন, এরা সশ্রম কারাদণ্ড হন না। তো এই সশ্রম কারাদণ্ড যেহেতু হন না, তাদেরকে আমরা বাধ্য করতে পারি না অনেকগুলো কাজ করার জন্য, যেটা আসলে পুনর্বাসন প্রক্রিয়ার অন্তর্গত। তো তাহলে তারা যেটা করে, তারা ওই যে একসাথে থেকে গ্রুপ করে চুপচাপ বসে থাকে, তাদেরকে ফোর্স করা যায় না। এইটাও আমরা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ি। তো এই জায়গাটা নিয়ে আমরা এখন বিশেষভাবে কাজ করছি এবং আমরা কাউন্সিলিং করার জন্য আমাদের যে অফিসার আছেন, ইভেন আমাদের কারাগারে যারা ইমাম আছেন অথবা এই বিষয়ে যারা দক্ষ, তাদেরকে আমরা প্রতিনিয়তই এই কাউন্সিলিংয়ের কাজটা করে যাচ্ছি। এখন আমরা শুধুমাত্র সমাজের ছোট্ট একটা অংশকে আমাদের কাছে পাচ্ছি। এই শুধু শোধনাগার বা সংশোধনাগারের যে আমরা কাউন্সিলিং কাজগুলো করছি, এটাকে আমরা যতটুকু করছি তার চেয়ে বড় প্রয়োজন পরিবারের মধ্য থেকে উদ্যোগ নেওয়া, সমাজের মধ্য থেকে উদ্যোগ নেওয়া। যেই কাজটা আমি বিশ্বাস করি যে আজকে এই সেমিনারের মাধ্যমে যেটা শুরু হয়েছে, এইটা ধীরে ধীরে আমাদের পাড়া মহল্লায়, মসজিদগুলোতে, পরিবারে সবার মধ্যে ছড়া যাবে এবং এইভাবেই আমরা আমাদের সচেতন করে ফেলতে পারবো সবাইকে এবং আমরা ধীরে ধীরে এর থেকে বের হয়ে আসতে পারবো। আমি খুবই খুশি এরকম একটা উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবেও যেহেতু এখানে আসতে পেরেছি। এবং এর আগে